ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকের অনুধ্যানেও যুক্ত রয়েছেন। আজকের আলোচনার বিষয় জ্ঞানযোগ। আমরা জ্ঞানযোগ ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকেও আমরা জ্ঞানযোগের ব্রহ্ম ও জগৎ এই অধ্যায়টি থেকে আলোচনা করব, যেখানে দেখানো হয়েছে যে দেশ কাল নিমিত্তের ভেতর দিয়ে যখন আমরা সেই পূর্ণ ব্রহ্ম সত্তাকে দেখছি, তখন আসলে সেটি জগৎ রূপে আমাদের সামনে ধরা দিচ্ছে। পূর্ণ ব্রহ্মসত্তা তাকে যখন দেশকাল নিমিত্তের ভেতরে আমরা দেখছি, তখন সেটি জগৎ রূপে। এখন প্রশ্ন হলো যে এই দেশকাল নিমিত্ত বলতে আসলে আমরা কি বুঝি? আজকের যে আলোচনা মূলত এই বিষয়টি নিয়েই রয়েছে, যেখানে ব্রহ্ম ও জগৎ, স্বামীজি এই বিষয়ের আলোচনা প্রসঙ্গে তিনি দেশ কাল নিমিত্ত নিয়েও কথা বলেছেন। আমরা জ্ঞানযোগ বইটি থেকে খানিকটা অংশ পাঠ করছি, তাহলে বুঝতে পারবেন যে আলোচনার বিষয় স্বামীজির যে বক্তৃতা তার সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে। স্বামীজি বলছেন, প্রথমত আমরা দেখিতেছি পূর্ণ ব্রহ্ম সত্তা হইতে কিরূপে জগৎ হইল। এই প্রশ্নটি স্ববিরোধী। দ্বিতীয়ত আমরা দেখতে পাই অদ্বৈতবাদে ঈশ্বরের ধারণা, এই একত্ব, সুতরাং আমরা তাহাকে বিষয়ীভূত করিতে পারি না। এই আলোচনাগুলো আগের দিন হয়েছে, যেখানে সেই ব্রহ্ম বস্তুকে যে বিষয়ীভূত করা যায় না, সেই কথাটি কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। জ্ঞাতসারী হোক বা অজ্ঞাতসারী হোক, আমরা সর্বদা তাহাতেই জীবিত, তাহাতেই থাকিয়া যাবতীয় কার্যকলাপ করিতেছি। আমরা যাহা করিতেছি সবই সর্বদা তাহার মধ্য দিয়া করিতেছি। এখন প্রশ্ন, এই দেশকাল নিমিত্ত কি? অদ্বৈতবাদের মর্ম তো এই, একটি মাত্র বস্তু আছে, দুইটি নাই। তাহলে অদ্বৈতবাদ সর্বদাই তত্ত্ব একটি বলে থাকেন, এবং সেটি হলো ব্রহ্ম। তাহলে যখন আমরা বলছি দেশকাল নিমিত্ত, তাহলে দেশকাল নিমিত্ত কি আরেকটি বিষয় যা ব্রহ্ম থেকে আলাদা? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে উঠতে পারে। তখনই প্রশ্ন আসবে যে তাহলে অদ্বৈতবাদ এখানে বলার তাৎপর্য কি? যখন আমরা বলছি একমাত্র ব্রহ্মই সত্য, আবার তাকে দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে জগৎ রূপে দেখছি, তাহলে এই দেশকাল নিমিত্ত বিষয়টি এলো কোত্থেকে? সেটি কি ব্রহ্ম অতিরিক্ত কোনো বিষয়, নাকি সেটা ব্রহ্মই? এই প্রশ্ন কিন্তু উঠবে। অদ্বৈতবাদের মর্ম তো এই, একটি মাত্র বস্তু আছে, দুই নাই। ফলে বস্তু যদি একটি হয়,
তাহলে এই কথা আমরা মানবই বা কি করে, যে যেখানে দেশ কাল নিমিত্ত বলা হচ্ছে, আবার কিন্তু বলা হচ্ছে সেই অনন্ত ব্রহ্ম দেশকাল নিমিত্তের আবরণের ভেতর দিয়া নানা রূপে প্রকাশ পাইতেছেন। অতএব এখন বোধ হইতেছে দুইটি বস্তু আছে, সেই অনন্ত ব্রহ্ম আর মায়া বা দেশকাল নিমিত্তের সমষ্টি। দেখুন, তাহলে এইখানে এবারে মূল আলোচনার ভেতরে স্বামীজি আসবেন, যে তাহলে অদ্বৈতবাদ আমরা বলছি যেখানে একমাত্র ব্রহ্মবস্তুই থাকা উচিত, আবার আমরা স্ববিরতি কথা বলছি যখন বলছি যে সেই ব্রহ্মবস্তুকে দেশ কাল নিমিত্তের ভেতর দিয়ে আমরা দেখছি, দেশের ভেতর দিয়ে নিমিত্ত এবং কালের ভেতর দিয়ে দেখছি। তাই সেই ব্রহ্মসত্তা অনন্ত, তাকে যেন আমরা এই দেশকাল নিমিত্ত রূপ মায়ার ভেতর দিয়ে দেখছি। তাহলে এক সেই ব্রহ্ম, আবার দ্বিতীয় এই মায়া, এই দুটো জিনিস যেন পাশাপাশি আমরা স্বীকার করছি। তাহলে একদিকে আমরা অদ্বৈত তত্ত্ব বলছি, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে মায়ার কথা রয়েছে। এখানেই স্বামীজি বলছেন যে আপাতত দুইটি বস্তু আছে, ইহাই যেন স্থির সিদ্ধান্ত বলিয়া মনে হয়। অদ্বৈতবাদী তার উত্তরে বলেন, বাস্তবিক ইহাকে দুইটি বলা যায় না। এবারে মূল আলোচনাতে স্বামীজি আসছেন, এই প্রসঙ্গগুলো তুলে আমরা কি দেখলাম তাহলে? সেই পূর্ণ ব্রহ্ম সত্তা তিনি জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন এবং তিনি এই জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছেন। এখন প্রশ্ন হবে যে তাহলে সেই পূর্ণ ব্রহ্ম সত্তা তিনি এই জগৎ হলেন কি করে? তাহলে যদি তিনি পূর্ণ ব্রহ্মই হন, কখনো কি তাহলে তার ভেতরে পরিবর্তন হয়, যে কখনো তিনি তার পূর্ণ সত্তা থেকে আবার সরে এসে মায়ার ভেতর দিয়ে জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন? কারণ জগৎ হচ্ছে পরিবর্তনশীল একটি অবস্থা, আবার ব্রহ্ম হচ্ছেন অনন্ত অপরিবর্তনীয় অবস্থা। তাহলে এই দুটো বিপরীত জিনিস কিভাবে সম্ভব হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠেছে। স্বামীজি তার উত্তর দিচ্ছেন যে যখন আমরা পূর্ণ ব্রহ্ম সত্তা বলছি এবং তারপরে যখন বলা হলো যে দেশ কাল নিমিত্তের ভেতর দিয়ে যখন তাকে দেখছি, তখন তিনি জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন। এবারেই স্বামীজি প্রশ্ন তুলছেন, আবার নিজেই তার উত্তর দেবেন, যে তাহলে কি দুটো জিনিস মানব? এক ব্রহ্ম আছেন, আবার দুই মায়া দেশকাল নিমিত্তকে, যাকে আমরা অন্য ভাষায় মায়া বলছি। তাহলে এই দেশকাল নিমিত্ত একটি সত্তা, আবার ব্রহ্ম আর একটি সত্তা, এই দুটো জিনিস রয়েছে। এইবারে দেখুন, এই জিনিসগুলো এখন একটু আমরা বোঝার চেষ্টা করব। আপাতত দুইটি বস্তু আছে, ইহাই যেন স্থির সিদ্ধান্ত বলিয়া মনে হয়। অদ্বৈতবাদী তার উত্তরে বলেন, বাস্তবিক ইহাকে দুই বলা যায় না। দুইটি বস্তু থাকিতে হইলে উভয়েরই ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক। হ্যাঁ, এখানে যখনই দুটো জিনিস বলবো তখন এটা মনে রাখতে হবে, যেমন ব্রহ্ম তার একটি অস্তিত্ব রয়েছে পৃথক, তাহলে মায়ারও পৃথক অস্তিত্ব থাকতে হবে। কেবল তখনই আমরা বলতে পারবো দুটো জিনিস রয়েছে। কথাগুলো ভালো করে শুনতে হবে, তাহলে ধারণা করা যাবে। কারণ এখানে দুটো ফিলোসফি, একটিকে দ্বৈত, একটি অদ্বৈতবাদ, এই দুটো ফিলোসফির ভেতরে সূক্ষ্ম একটা বিচার রয়েছে। যে তাহলে যখন আমরা এই জগৎকে বলছি ব্রহ্মেরই প্রকাশ, আবার ব্রহ্ম যখন তিনি অসীম অনন্ত, আবার এই জগৎ দেখছি সেটা কিন্তু পরিবর্তনশীল, শান্ত ইত্যাদি, তাহলে এখান থেকে এটা কিভাবে হচ্ছে তার উত্তর আগে দেওয়া হয়েছে। এটি হচ্ছে দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে আমরা দেখছি। যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম প্রিজমের,
যে প্রিজমের ভেতর দিয়ে যখন আলোকে আমরা দেখি, সাদা আলো রশ্মি বিভাজিত হয়ে আমরা 7টি রং দেখতে পাচ্ছি। তাহলে একটি দিকে কেবলমাত্র একটি রং রয়েছে, আলোর একটি রেখাই রয়েছে, সেইটি আবার বিভাজিত হয়ে আমরা 7টা রং দেখছি। আসলে আলো 7টা রঙে বিভাজিত হয়েছে তা নয়, প্রিজমের ভেতর দিয়ে দেখছি বলে এই দৃশ্যটি দেখা যায়। ঠিক সেরকমভাবে বলা হচ্ছে যে তাহলে ব্রহ্ম বস্তু এক, অভিন্ন, অসীম, অনন্ত থাকা সত্ত্বেও তাকে দেশ কাল নিমিত্ত রূপ মায়ার ভেতর দিয়ে দেখছি বলে তাকে জগৎ রূপে দেখতে পাচ্ছি। এই কথা অদ্বৈত বেদান্ত কিন্তু জোর দিয়ে বলে। এখন প্রশ্ন হবে যে তাহলে তুমি যে দেশ কাল নিমিত্ত বা ছোট করে বললে মায়া বললে, এই মায়া ব্যাপারটি তাহলে দুটো জিনিস স্বীকার করো, এক ব্রহ্ম আর 2 হচ্ছে মায়া। এইবারে তার উত্তর দেবেন যে তখনই আমরা দুটো জিনিস স্বীকার করতাম। দেখুন, অদ্বৈত এবং দ্বৈতের এইখানে তফাৎ। অদ্বৈত বলবেন যে দুটো জিনিস আমি তখন স্বীকার করতাম যদি দুটো আলাদা সত্তা বিশিষ্ট জিনিস হতো। এইখানে একটু কথা বুঝে নি, আলাদা সত্তা মানে কি বোঝায়। এর অর্থ হলো যদি ইনডিপেন্ডেন্টলি থাকতে পারে তাকেই বলা হবে আলাদা সত্তা বিশিষ্ট। অর্থাৎ ব্রহ্ম আলাদা, এটা বলাই হচ্ছে, সেটি পৃথক। এই যে মায়া বা দেশকাল নিমিত্ত, এটি কি ইনডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, এইখানেই উত্তরটা আমাদের খুঁজতে হবে। তাহলে যাকে দেশ কাল নিমিত্ত বা সংক্ষিপ্তভাবে মায়া এটি বলা হলো, আসলে এটা কি এবং এটি নিরপেক্ষ নাকি সাপেক্ষ? সাপেক্ষ মানে যদি এটা কারোর উপর নির্ভরশীল হয়, আর যদি এটা কারোর উপর না নির্ভরশীল হয় তাহলে আমরা নিরপেক্ষ বলবো। যেমন ব্রহ্ম, এটি কারোর উপর নিরপেক্ষ মানে সাপেক্ষ নয়, এটা নিরপেক্ষ, সেই জন্যে তার পৃথক সত্তা, তাই আমরা তাকে একটি সত্তা বিশিষ্ট বস্তু বলে ধরছি। মায়া কি ঠিক এইরকম? দেশকাল নিমিত্ত কি এইরকম? এই প্রশ্নের উত্তর আমাদের এখন আজকের আলোচনায় খুঁজব। যে আলোচনাগুলো এখানে রয়েছে এখন সেই অংশটুকু না পড়ে আমরা এখন দেশকাল নিমিত্ত বলতে কি বোঝায় এটি বোঝার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে দেশ। দেশ কাকে বলে? দেশ মানে হলো স্পেস বা স্থান। এখন এই স্থান ব্যাপারটা আমরা ভাবি যে এটা বোধহয় একটা কনস্ট্যান্ট ব্যাপার, একটা স্থায়ী ব্যাপার। স্থান ধারণাটা কখনো স্থায়ী নয়, এটা আমরা দেখছি। দেখুন, যখনই আমরা কোনো একটি স্থান বোঝাই সেটাকে এটা বোঝাতে চাই সেটা কাছে নাকি দূরে। আপনি যখন বলছেন অমুক একটি কোনো জায়গা, সেটা কাছে হোক বা দূরে হোক, সেই জায়গাটা কোথায়? ও এটা এর উত্তরে অথবা ওর দক্ষিণে। যখন বলেন দিল্লি কোথায়, না কলকাতা থেকে পশ্চিমে। কলকাতা কোথায়? দিল্লি থেকে পূর্বে। এই যে ধারণা, এর দ্বারা কি বোঝাচ্ছেন? তাহলে কোনো একটি স্থানের ধারণা ইনডিপেন্ডেন্টলি আপনি বলতে পারেন না। ভালো করে বুঝতে হবে কথাগুলো। তাহলে স্থান ব্যাপারটি কিন্তু রিলেটিভ কনসেপ্ট, অর্থাৎ স্থান বলতে গেলে কোনো একটি জায়গার সাপেক্ষে সেটাকে বোঝাতে হয়। বা ওপরে নিচে, যখন বলা হয় এটা ওপরে এটা নিচে, তাহলে ওপরে নিচে বা পূর্বে পশ্চিমে ইত্যাদি এই যে ধারণাগুলো, এইগুলো আসলে আমরা বোঝাতে চাই স্থান, এইটাকে আমরা বোঝাই। কিন্তু এই স্থান জিনিসটি আসলে কোনো কিছুর তুলনায় বোঝাচ্ছে। যখন বলা হবে এটা ওপরে, দেখুন ওপরে বললে আপনার কি ধারণা হবে? তখনই একটা মার্কিং করতে হবে, এটা দাগ, এই দাগের ওপরে, এই দাগের নিচে। দেখুন, না হলে আপনি বুঝতেই পারবেন না, তাই না? যদি বলা হয় ওপরে, আপনি কিছুই বুঝবেন না। তাহলে এখানে অর্থ হচ্ছে যখনই কোনো স্থানের কনসেপ্ট আপনাকে বলা হচ্ছে তখন নিঃসন্দেহে এটা কারোর উপর নির্ভরশীল কনসেপ্ট, এইটাই মনে রাখতে হবে। এটা ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে না। যখনই বলছেন ওপরে, এই ওপরে আছে নিয়ে আসো, আপনি কি বোঝাতে চান? ঘরের ওপরে বা ওপরের তলায়,
না হলে এই কথাটার অর্থ হয় না। ঠিক সেরকমভাবে ওপরে, নিচে, দূরে, কাছে এই কথাগুলো আমরা স্থান বোঝাতেই বলি। ঠিক সেরকমভাবেই তাহলে স্থান জিনিসটি আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্থান কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট নয়। স্থানটি বোঝাতে গেলে কোনো একটির সাপেক্ষে বোঝাতে হবে। যদি বলা হয় আচ্ছা ওই চেয়ারটা নিয়ে এসো, কোন চেয়ারটা? ওই লাল চেয়ারের পাশে যেটা রয়েছে, এটা তো বলতেই হবে আপনাকে। তার মানে কি, লাল চেয়ারটাকে আপনি স্ট্যান্ড পয়েন্ট ধরে তার সাপেক্ষে বলছেন ওইটা নিয়ে এসো। দেখুন, তাহলে স্থানিক কনসেপ্ট, স্পেস বলতে যা বোঝায়, এটা কখনোই একটা কনস্ট্যান্ট মানে ব্যাপার নয়। এটাও কিন্তু একটা ডিপেন্ডেন্ট, একটি কোনো কিছুর ওপর নির্ভরশীল। অতএব যেটা অন্যের ওপর নির্ভরশীল সেটা কখনো পৃথক সত্তা বিশিষ্ট হতে পারে না। পরিষ্কার হয়েছে? আরেকবার বলে দিই, এই জিনিসগুলো মাথার মধ্যে ঢোকাতে হবে। তিনটে জিনিস কেবল শিখব, দেশ, কাল আর নিমিত্ত। তাহলে দেশ কাকে বলে? দেশ মানে হচ্ছে স্পেস, দেশ মানে হচ্ছে স্থান। এই যে স্থানের কনসেপ্ট, কোনো একটি জায়গা, স্থান মানে আমরা যে কোনো জায়গাকে বোঝাচ্ছি, সেই স্থানের কনসেপ্টটি কিন্তু ইনডিপেন্ডেন্ট কনসেপ্ট নয়। যখন আপনি ম্যাপে দেখছেন কোনো একটি দেশ, তখন আপনাকে বোঝানো হচ্ছে এর চতুর্সীমা কি, এটা অমুকের পূর্বে, তমুকের পশ্চিমে, এর পশ্চিমে এই, ওর পূর্বে এই, এই করে আপনাকে একটা স্থান সম্বন্ধে ধারণা করানো হচ্ছে। তাহলে দেখুন, স্থান ইন্ডিপেন্ডেন্টলি আপনার আইডিয়া হবে না। কোনো একটি বস্তুর সাপেক্ষে বা কোনো একটি স্থির বিন্দুর সাপেক্ষে আপনাকে স্থানের ধারণা দেওয়া যাবে। এখানে মানে মূল পয়েন্টটা হলো যে স্থান তাহলে কখনোই কারোর নির্ভরতা ছাড়া ইনডিপেন্ডেন্টলি স্থান জিনিসটি বোঝানো যায় না। উপমা দিয়ে যেমন বলা হলো, যদি দিল্লি বোঝাই কলকাতা থেকে পশ্চিমে, আবার সেরকম কলকাতা কোথায়? দিল্লি থেকে পূর্বে। তাহলে ঠিক এইরকম ভাবেই আমরা সেগুলোকে বোঝাই। দেখবেন এইভাবেই আমাদের কোঅর্ডিনেট তৈরি হয়েছে, মানে জ্যামিতি যে তৈরি হয়েছে না, এর কোঅর্ডিনেট দিয়ে, মানে একটার সঙ্গে আর একটার একটা একটা স্থানিক দূরত্ব রয়েছে। সেই স্থানিক দূরত্বগুলো এইভাবে পরিমাপ করে সেটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন চলে। ফলে যে পয়েন্ট এখান থেকে আমরা শিখলাম সেটি হচ্ছে, দেশ কখনোই ইনডিপেন্ডেন্ট কনসেপ্ট নয়। কালের ধারণা, দেশের ধারণা কখনোই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, মানে নিরপেক্ষ হতে পারে না। হয়েছে? এটাই আমরা শিখবো। তাহলে দেশের ধারণা সবসময় কিন্তু ডিপেন্ডেন্ট। কি আমরা প্রমাণ করতে চলেছি? আমরা প্রমাণ করতে চলেছি এই মায়ার কোনো আলাদা সত্তা রয়েছে কি না। অর্থাৎ যেমন ব্রহ্মকে বলা হলো পৃথক সত্তা বিশিষ্ট, মায়ার কি এরকম আলাদা সত্তা রয়েছে? দেখুন, অদ্বৈত বেদান্ত এগুলোকে বিচার করছে। ব্রহ্ম যেমন সত্য, মানে তার সত্তা বিশিষ্ট পৃথক সত্তা, এই রকম ভাবে মায়ার পৃথক সত্তা আছে কিনা। মায়া মানে কি? তিনটি শব্দ, দেশ, কাল এবং নিমিত্ত। আশা করি দেশ সম্বন্ধে একটা ধারণা আমরা করতে পেরেছি। চলুন দ্বিতীয় জিনিসটি নিয়ে এখন একটু চিন্তা করি, সেটা হচ্ছে টাইম বা সময়, কাল, সময় বা টাইম। এখন এই টাইম জিনিসটিও আমরা কিভাবে বুঝি? দেখুন, যখন আমরা ভাবি যে টাইম একেবারে বোধহয় স্থির একটা জিনিস, টাইম মোটেই স্থির নয়। কিরকম? দেখুন, যখন আপনি স্বপ্ন দেখছেন, এমন মানুষের অভিজ্ঞতা রয়েছে যে স্বপ্নে আপনি হয়তো 2 মিনিট স্বপ্ন দেখছেন, কিন্তু সেখানে আপনি হয়তো 200 বছরের ঘটনাকে ওই 2 মিনিটের ভেতরেই দেখছেন, বা 50 বছরের ঘটনাকে ওই 2 মিনিটের ভেতরেই দেখছেন। পয়েন্টটা তাহলে কি হলো? পয়েন্ট হলো এই যে স্বপ্নে আপনি যে জিনিসটিকে, বহু বছরের ঘটনাকে আপনি সামান্য 2 মিনিটের মধ্যেই দেখছেন, এর দ্বারা বোঝা যায় যে এটি কখনোই মানে একটা স্থির জিনিস নয়। তার মানে আপনার চিন্তাগুলো যেভাবে অগ্রসর হয়, ঠিক সেভাবেই আপনি সময়ের ধারণা তৈরি করেন। যেমন দেখুন, মানুষের ধারণাই রয়েছে সুখের সময় যেন খুব তাড়াতাড়ি চলে যায়, দুঃখের সময় যেন অনেকটা সময় ধরে চলে। আসল তো ব্যাপারটা তা নয়।
সময় তো সময়, ধরুন 2 ঘন্টা এখন আর 2 ঘন্টা পরে, দুটো একই জিনিস, কিন্তু যেন মনে হয় সুখের সময় যেন অনেকটা মানে তাড়াতাড়ি কেটে গেল, আর দুঃখ যেন কাটতে যায় না। এর দ্বারা যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমার থটসের ওপরে এই টাইমের ধারণা নির্ভর করে। অর্থাৎ আমার যেমন যেমন চিন্তা, তার দ্বারা সময় এখানে কিন্তু হয়। যেমন দেখুন, আপনি যদি কোনো একটা কাজ করতে করতে গভীরভাবে মনোনিবেশ করেন, সেখানে দেখবেন যেন সময় থেমে গিয়েছে। হঠাৎ করে আপনার সম্বিত হলো, হ্যাঁ আরে আমি তো মনে হয় 10 ঘন্টায় পড়ে ফেললাম। আসলে সেখানে কিন্তু 2 মিনিট আপনি একটা বই খুব মন দিয়ে পড়েছিলেন। তারপরে আপনার হঠাৎ সম্বিত ফিরল, আরে কি হলো, এত সময় চলে গেল। পয়েন্টটা হচ্ছে এখান থেকে যে যখন আপনার চিন্তাগুলো চলছে, এই চিন্তাও কিন্তু আসলে আপনার মনের ওপর নির্ভরশীল। তাহলে সময়ের কনসেপ্টটাও কিন্তু মনের উপর নির্ভরশীল। অর্থাৎ মন যেরকম যেরকম অবস্থায় থাকে, সেখানে সময়ের ধারণাটা তেমন হয়। যদি এই মন স্বপ্ন অবস্থার ভেতরে যায়, তখন সে কিন্তু ওই অল্প সময়ে অনেক দীর্ঘ সময়ের ধারণা করতে পারে। আবার দেখুন, যখন এই মন কনসেন্ট্রেটেড হয়ে যায় কোন একটা বিষয়ে, তখন কিন্তু অনেকটা সময়কে সে যেন অতিক্রম করেছে বলে তার মনে হয়, কিন্তু হয়তো সেটা নয়। হয়তো সে 2 মিনিট মনটাকে স্থির করেছিল কোন একটা বিষয়ে, কিন্তু দেখা গেল তার ধারণা হচ্ছে যেন সে 1 ঘন্টা একটা কোনো কিছুর ভেতরে ছিল। ফলে এটা বোঝা গেল এই আলোচনাটুকু থেকে যে সময়ের ধারণাও আসলে কিন্তু মনের ওপর নির্ভরশীল। মন মানে কি? কালেকশন অফ থটস। অনেকগুলো চিন্তাকে আমরা সন্নিবিষ্ট রূপে মন বলছি। যেটাকে আমরা মাইন্ড বলে বুঝি, সেটা হচ্ছে কিছুই নয়, কালেকশন অফ মেনি থটস। তাহলে যখন অনেকগুলো চিন্তা একসঙ্গে সম্মিলিত হয়, তাকেই আমরা বলি মাইন্ড। এবারে এই যে মাইন্ড, সেই মাইন্ডের ব্যাপারে কি রয়েছে না, যখন সময়ের ধারণা এখানে কিন্তু মনের ওপর নির্ভরশীল, তাহলে সময়ও মনের অবস্থার উপর নির্ভরশীল। অর্থাৎ কালও চরম সত্য নয়। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো, কাল কিন্তু চরম সত্য নয়, আপনার মনের ওপরে কালের ধারণা নির্ভর করেছে। দেখুন, তাহলে যে দেশ কাল নিমিত্ত নিয়ে আমরা চিন্তা করছি, দেশের ধারণা আমরা বললাম যে এটা কখনোই অন্য একটি দেশ ছাড়া তাকে বোঝানো যায় না। বইটি কোথায় রয়েছে? টেবিলের ওপরে। তাহলে আগে টেবিল জিনিসটি বুঝে তার উপরে বইটা, এটা বুঝছি আমি, তাই না? তার মানে একটা স্থানিক ধারণা দিতে গেলে আরেকটি স্থানের সাপেক্ষে আরেকটা স্থান বুঝতে হয়। চেয়ারটি কোথায়? মেঝের ওপরে। তাহলে মেঝেটা বুঝে তারপর চেয়ারটা বুঝতে হয়। এটা যেমন বুঝলাম, এখানেও দেখছি টাইম জিনিসটিও কিন্তু থটসের উপর নির্ভর করেছে। যখনই আমরা জাগ্রত অবস্থায় রয়েছি, তখন টাইম একরকম ভাবে আপনি কাউন্ট করছেন। আবার যখন আপনি স্বপ্নাবস্থায় রয়েছেন, তখন মনে হবে অল্প সময়ে যেন আপনি দীর্ঘ সময়কে অনুভব করছেন। এর দ্বারা বোঝা যায় যে মনের অবস্থার ওপরে আসলে সময়ের ধারণাটা নির্ভর করে। কারণ যখন আপনার মন অত্যন্ত আনন্দিত, তখন মনে হচ্ছে যে আর এই সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। আবার মনের অবস্থা যখন অত্যন্ত দুঃখিত, তখন মনে হচ্ছে সময়টা কাটতে চায় না। আসলে কিন্তু দুটো একই ইউনিক টাইম। দুটো সময় হয়তো আপনি 1 ঘন্টাকেই পরিমাপ করে দেখছেন, কিন্তু দুটো সময়ের ভেতরে কোনো তফাৎ নেই, কিন্তু আপনার মনের অবস্থা অনুযায়ী সময়টাকে যেন আপনার কাছে বিভিন্নভাবে প্রতিভাত হচ্ছে। এখান থেকে কনক্লুশন হলো এটাই, সময় আসলে মনের অবস্থার উপর নির্ভরশীল। তাহলে টাইম এটা কোনো চরম সত্য নয়, কাল কিন্তু কোনো চরম সত্য নয়। হ্যাঁ, কালও কিন্তু আমরা ভাবি যে কাল একটা চরম সত্য, সেটাও কিন্তু নয়। তাহলে দেখুন, আপনি কতগুলো ঘটনার সাপেক্ষে কালকে পরিমাপ করছেন। আজকে সূর্যকে দেখেছেন, সূর্য উদিত হয়েছে, কাল সকালেও আপনি আবার ওই সূর্যকে দেখে কালটাকে বলছেন, তাই না? আজ একটা দিন হয়ে গেল, কাল একটা দিন হয়ে গেল। আচ্ছা, সূর্য কোথাও উঠছে, কোথাও ডুবছে? কোথাও সূর্য উঠছেও না, কোথাও সূর্য ডুবছেও না। কেবল আপনি তাকে দেখতে পান, মানে পৃথিবীর এই প্রান্তের মানুষ দেখতে পায়, অন্য প্রান্তের মানুষ দেখতে পাচ্ছে না। এই তো তফাৎটা। অথচ দেখুন, আপনি কাউন্ট করছেন 1 ডে। তার মানে কি, একটা ইনসিডেন্টের ওপরে আপনি ডেটাকে কালেক্ট করেন, তাই না? তাহলে এটা আমরা
টাইমটাকে কখনোই ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না। টাইম জিনিসটি কিন্তু এভাবে, আমরা আপনাদের বোধহয় এই এক্সাম্পলটাও দিয়েছিলাম, কখনো যদি মনে থাকে স্মরণ করতে পারেন, যে দেখুন কালের অবস্থাটাও কিন্তু কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন আমি যদি এখান থেকে দেখি, তাহলে এই টেবিলের ওখান থেকে যদি একটা পিঁপড়ে হাঁটতে হাঁটতে আসে, ওই টেবিলের ওখান থেকে আসছে, ও কি দেখছে? ওই সারফেসটার মধ্যে যেটাকে দেখছে সেটা কিন্তু তার কাছে বর্তমান, কারণ ওই সারফেসের ওই এন্ডটা সে জানে, এই এন্ডটা তার জানা নেই, তাহলে এটা তার কাছে কিন্তু ফিউচার। আবার যখন সে এখানে এলো, এটা তার কাছে বর্তমান, ওটা তার কাছে অতীত, আবার এই সারফেসটা তার কাছে কিন্তু ফিউচার, ভবিষ্যৎ হয়ে গেল। তাহলে দেখুন একটা পিঁপড়ে যখন এই তিনটে সারফেসের মধ্যে আসছে, তার ওটা অতীত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। কিন্তু যে মানুষটি এখান থেকে দেখছে, সে কিন্তু সবটাকেই বর্তমান রূপে দেখছে। ফলে এটা প্রমাণিত হলো যে সময়ের কনসেপ্টটা কিন্তু স্ট্যান্ড পয়েন্টের উপরে নির্ভরশীল। কোন স্ট্যান্ড পয়েন্ট থেকে আপনি দেখছেন তার দ্বারাই সময়টা পরিবর্তিত হয়। খুব কঠিন কঠিন শোনাচ্ছে মনে হবে, কিন্তু ব্যাপারটা কঠিন নয় আসলে। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটা হলো সেটা হলো এই, যে সময় আসলে চরম সত্য নয়, এটিও কিন্তু অবস্থা। কার অবস্থা? মনের অবস্থা। তাহলে সময়ও মনের অবস্থার উপর নির্ভরশীল। এটা হলো দ্বিতীয় সিদ্ধান্ত। তৃতীয় সিদ্ধান্ত এখন যায়। তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে নিমিত্ত। নিমিত্তটা কি? মানে কার্যকারণ সম্বন্ধ। তাহলে টাইম, স্পেস অ্যান্ড কজিশন, এই কজিশনটি হচ্ছে নিমিত্ত। নিমিত্ত মানে কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ যে কোনো জিনিস এই জগতে যা আমরা দেখছি, সমস্ত কিছু কিন্তু কার্য কারণের দ্বারাই নির্দিষ্ট করা রয়েছে। অর্থাৎ যখনই আপনি বলছেন যে আগুনে হাত দিলে হাতটা পুড়বে, তাহলে দেখুন একটা কাজ এবং তার যে কারণ, এটা তার সঙ্গে রিলেটেড। যখনই বলছেন হাতটা পুড়ে গিয়েছে, নিশ্চয়ই তাহলে আপনি আগুনে হাত দিয়েছেন, আগুনে হাত দিলে পুড়বে। ঠিক আবার দেখুন বীজ থেকে গাছ হচ্ছে, তাহলে গাছ তার কারণটা হচ্ছে কিন্তু বীজ। তাহলে সমস্ত কিছু এইভাবেই কার্য কারণ সম্পর্কের দ্বারা সংযুক্ত রয়েছে। অর্থাৎ যখনই আমরা মানে বলছি যে এটার কারণ কি, এই যে কেন এটা হলো, এই কেন ব্যাপারটাই আসলে কার্যকারণ সম্পর্ক। যখনই আপনি বলছেন কোনো একটা ঘটনা ঘটলো, কেন এটা ঘটলো, কেন এটা ঘটলো, মানে এর নিমিত্তটা আপনি জানতে চান, কারণটা আপনি জানতে চান। তার মানে যে কোনো জিনিসই আসলে এই জগতে কার্য কারণের উপর নির্ভরশীল। তাহলে কার্য কারণ জগতের মধ্যেই, এটা ব্রহ্মের ওপর প্রযোজ্য নয়। কার্য কারণটা কিন্তু জগতের মধ্যে, কারণ কোনো একটা জিনিসের দ্বারা আর একটা জিনিস ঘটছে, তখন এটা তার কার্য, এটা তার কারণ। যখন আপনি বলছেন টেবিল, টেবিলটা হচ্ছে কার্য, তার কারণ হচ্ছে গাছ, গাছটা কেটে টেবিল বানিয়েছেন, তাহলে গাছটা আবার ওটাকে পিছিয়ে যান, এই গাছটা হয়ে যাবে একটা কার্য, তার কারণটা কি? বীজ, বীজ থেকে গাছ হয়েছে, আবার গাছ থেকে টেবিল হয়েছে। ঠিক এইভাবে কিন্তু ক্রমান্বয়ে কার্য কারণ সম্পর্কে ভেতর চলছে। ঠিক প্রত্যেকটা বস্তু এভাবেই কিন্তু রয়েছে। অর্থাৎ যখনই আমরা এই জড়জগতের যা কিছু দেখব, সমস্ত কার্য কারণ সম্পর্কের মধ্যে রয়েছে। এখান থেকে সিদ্ধান্ত হলো কোনো একটি জিনিসকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারবেন না। কারণ যদি এই জিনিসটির সত্তা মানতে হয়, ধরুন টেবিলের একটি পৃথক সত্তা মানতে হয়, তাহলে এই টেবিলটি যে কারোর উপর নির্ভরশীল নয়, এটা আমাকে প্রমাণ করতে হবে। না, হতে পারে না। টেবিলটি গাছের উপর নির্ভরশীল, গাছটা কিসের উপর? বীজের উপর নির্ভরশীল, তাই না? এইভাবে যদি আপনি এই সিরিজটাকে আস্তে আস্তে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই জগতের প্রত্যেকটি বস্তু কারো না কারোর উপর নির্ভরশীল হয়ে চলেছে। এই কি নির্ভরশীল হয়ে রয়েছে? কার্য কারণ সম্পর্কের মধ্যে রিলেশন, কজ অ্যান্ড রিলেশন। যে রিলেশন, এটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট রিলেশন, কার্য এবং কারণ সম্পর্ক। অর্থাৎ একটি হবে কার্য, কোনো একটি সময় সেটা হবে কার্য, আবার সেটাই কোনো একটা সময়ে কারণ হতে পারে। অর্থাৎ যখন ধরুন আপনি মাটি দিয়ে ঘর বানাচ্ছেন, তাহলে মাটি থেকে ঘর তৈরি হলো, এখানে মাটিটা হলো কারণ, ঘরটা হলো তার কার্য। এইভাবে জিনিসটি চলবে। ঠিক এই সম্পর্কের দ্বারাই প্রতিটি জিনিস সংযুক্ত রয়েছে বলেই এখানে সিদ্ধান্ত হলো যে
কখনোই এর পৃথক সত্তা নেই, অর্থাৎ সমস্ত বস্তু কার্যকারণ সম্পর্কের দ্বারা সম্পর্কিত রয়েছে। কারণ যেখানে পরিবর্তন নেই, সেখানে আগে বা পরে কারণ ফলও নেই, তাই না? যেখানে পরিবর্তন নেই, কারণের পরিবর্তন যদি না থাকে, সেখানে মানে কারণের ফলটারও কোনো পরিবর্তন হবে না। যদি কারণের পরিবর্তন হয়, তাহলে কারণের ফলেরও পরিবর্তন হবে। উপমা হচ্ছে সমুদ্র এবং তরঙ্গ। এখানে সেই উপমাটি দেওয়াও হয়েছে। সমুদ্রের ওপরে যে তরঙ্গ, সমুদ্র আসলে জল, সেই জলের তরঙ্গ হচ্ছে। তাহলে তরঙ্গ, সমুদ্র থেকে উত্থিত যে তরঙ্গ, এই তরঙ্গের কি পৃথক কোনো অস্তিত্ব আছে? এটাই হলো প্রশ্ন। খুবই খারাপ লাগছে, বলছি এসব একদম ভালোই লাগছে না। একটু সত্যি কথা বলেন, মায়ের কথা বলেন। তো ব্যাপার হচ্ছে এই যে কার্যকারণ সম্পর্ক কোনো একটির সঙ্গে কোনো একটি। উপমা হচ্ছে দেখুন সমুদ্র এবং তার তরঙ্গ। তাহলে সমুদ্রের যে ঢেউ, এই ঢেউর কি কোনো পৃথক সত্তা আছে সমুদ্র ছাড়া? তাহলে সমুদ্রের ঢেউ মানে সেটাও জল, সমুদ্র তো জলই, তার তরঙ্গ আসলে সমুদ্রের থেকে উত্থিত একটি অবস্থা। তাহলে যখন আপনি বলেন সমুদ্রের ঢেউ, তখন কিন্তু আপনি আসলে সেই জলেরই একটি অবস্থান্তরকেই বোঝান। এই জন্যই বলা হচ্ছে যে সমুদ্রের যে তরঙ্গ, সেটি যেমন সমুদ্র থেকে পৃথক নয়, একই রকমভাবে এই জগতে যে কার্যকারণ সম্পর্ক বলে মায়াকে বলছি, এই মায়ারও কিন্তু পৃথক কোনো সত্তা নেই। এটাই হলো সিদ্ধান্ত। তাহলে কার্যকারণ সম্পর্কের ভেতর দিয়ে আমরা যে ব্রহ্মসত্যকে অনুভব করবার চেষ্টা করছি, জগৎ রূপে যেটি প্রতিভাত হচ্ছে, এই জগতের কোনো পৃথক সত্তা নেই। এটাই হলো অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। যদি জগতের পৃথক সত্তা থাকতো, তাহলে জগৎও সত্য হতো এবং ব্রহ্ম সত্য হতো, তা কিন্তু নয়। তাহলে যেমন আমরা ট্র্যাডিশনাল যে এক্সাম্পল দেখুন, যখন আপনি দড়িটাকে সাপ ভাবে দেখছেন, আসলে সেটা দড়ি, দড়িটা সাপ হয়ে যায়নি, কেবল আপনি দেখছেন সেটা সাপ বলে। ঠিক সেই কারণ ব্যাপারেই যেমন দড়িটা সাপ হয়ে যাচ্ছিল না, একই রকম ভাবে এই ব্রহ্মকে কার্যকারণ মানে যে 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 মায়া, সেই দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে যেন আমরা দেখছি, সেটা যেন পরিবর্তিত বলে মনে হচ্ছে। আসলে তাহলে একটি সত্তাই রয়েছে, সেটা হচ্ছে যেমন ব্রহ্ম সত্তা। তাহলে ব্রহ্ম যেমন সত্তা বিশিষ্ট, মায়ার পৃথক সত্তা নেই। এটাই হচ্ছে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত। যদি মায়ার পৃথক অস্তিত্ব থাকতো, তাহলে কিন্তু এই দুটো জিনিস আমরা এক অধিষ্ঠানে দেখতে পেতাম। তা তো হচ্ছে না। যদি আপনি দড়িটাকে দেখেন, তাহলে আর সাপ দেখছেন না। সাপ কিন্তু মনঃকল্পিত ছিল, সাপের কোনো বাস্তব মানে অবস্থান ছিল না। সেই সাপটাই আপনি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু যখন আপনি বাস্তবিক দড়ি দেখছেন, তখন আর সাপ নেই। তাহলে এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে কার্যকারণ নিমিত্তের ভেতর দিয়ে যখন আমরা দেখছি, তখন সেই বস্তুকেই আমরা এইভাবেই দেখছি। তাহলে যে ব্রহ্মসত্য, ব্রহ্মসত্তা, তাকেই যখন আমরা কার্যকারণ নিমিত্তের ভেতর দিয়ে দেখছি, এই জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। আশা করি এই আলোচনা থেকে জিনিসটি পরিষ্কার হয়েছে। আর একবার ওই বিষয়গুলোকেই আলোচনা করব, কারণ যেহেতু এই জিনিসগুলো মানে গল্প কথা নয়, একটু একটু দার্শনিক ব্যাপার, ফলে কারো কারো মাথায় ঢুকতে একটু সময় লাগবে। আমরা সেইগুলো একটু একটু আলোচনা করে দিই, তাহলে আশা করি মাথা পরিষ্কার হয়ে যাবে। তিনটে জিনিস মানে আজকের যে আলোচনা, দেশ, কাল এবং নিমিত্ত। কেন এই দেশ কাল নিমিত্তের কথাটা এলো? স্বামীজি এই আলোচনার পূর্বে বলেছেন যে এই
ব্রহ্মসত্তা থেকে, অর্থাৎ যে পূর্ণ ব্রহ্ম, তিনি কিভাবে এই জগৎ রূপে প্রতিভাত হচ্ছেন। কেন না, দুটোর ভেতরে সম্পূর্ণ সত্তার পৃথক দেখতে পাচ্ছি, আপাতভাবে তাই মনে হচ্ছে। যেমন এক হচ্ছে ব্রহ্ম, তার ভেতর কোনো পরিবর্তন নেই, ব্রহ্ম অসীম অনন্ত, কিন্তু এই জগতের ভেতরে এই সত্তাগুলো আমরা দেখতে পাচ্ছি না। জগৎ মানেই সতত পরিবর্তনশীল, সর্বদাই পরিবর্তন, শুধু নয়, সেটা মৃত্যু নামক অবস্থানের ভেতর দিয়েও যায়। তাহলে জগতের ভেতরে মৃত্যুও আছে, জীব, তার জন্ম মৃত্যু ইত্যাদি সব রয়েছে। এখন প্রশ্ন হবে যে তাহলে জীবকেই বা আমরা ব্রহ্ম বলি কি করে, আর জগতের পেছনে যে সেই ব্রহ্ম রয়েছে এটা বুঝি বা কি করে। দেখুন, যদি আপনি বলেন যে সোনা দিয়ে আপনি অলংকার তৈরি করেছেন, তাহলে সোনার যা বৈশিষ্ট্য অলংকারের ভেতরে তা থাকতে হবে, কারণ সেখানেই তো স্বর্ণ রয়েছে। যদি স্বর্ণ থেকে অলংকার নির্মিত হয়, তাহলে স্বর্ণের বৈশিষ্ট্য অলংকারের বৈশিষ্ট্য এক হতে হবে। ঠিক সেইভাবে যদি বলি যে ব্রহ্ম থেকে জগৎ তৈরি হয়েছে, তাহলে ব্রহ্মের ভেতরে যে প্রপার্টি ফিচার, তাহলে জগতের মধ্যে সেম ফিচার থাকতে হবে। তা তো দেখছি না। এখানেই এলো কনফ্লিক্ট, এখানেই এলো বিরোধ, যে দুটো জিনিস তো তুমি বলছো মুখে যে এই সব ব্রহ্মবস্তু, কোথায় ব্রহ্মবস্তু, তাই না? এখানে প্রশ্নটা আসবে। এখানে উত্তর হলো যে যদিও সমস্ত ব্রহ্মবস্তু ঠিক দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে দেখা যাচ্ছে বলে সেই ব্রহ্মসত্তাকে না দেখে আমরা জগৎকেই দেখছি। তার মানে সোজাভাবে বললে আমরা যেটাকে দেশকাল নিমিত্ত বলছি সেটাকে অন্য ভাষায় মায়া বলা হচ্ছে। মায়া ব্যাপারটা কি, যেন আমরা একটা চশমা পড়েছি, একটা রঙিন চশমা, অর্থাৎ রঙিন চশমার ভেতর দিয়ে যদি কোনো বস্তুকে দেখি সেটাকে যেমন রঙিন দেখতে পাই, ঠিক একই রকমভাবে আমরা এই জগৎকেও কিন্তু এই ব্রহ্মবস্তু না দেখে জগৎ রূপে দেখছি, কারণ দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে সেই ব্রহ্মবস্তুকে দেখছি বলে। এখন তাহলে স্বামীজি বলছেন যে এই দেশকাল নিমিত্ত বলতে যে আমরা কি বলছি এটা একটু বুঝবো। দুটো প্রশ্নের মুখোমুখি। তাহলে দ্বৈতবাদী বলেন যে দুটো জিনিস রয়েছে, আর অদ্বৈতবাদী বলেন কেবল একটি রয়েছে এবং সেটা হলো ব্রহ্ম। তাহলে যদি কেবলমাত্র ব্রহ্মই থাকেন, তাহলে দেশকাল নিমিত্ত সেটা কি? এটা কি একটা আলাদা সত্তা? তুমি যে বললে মায়া মায়া, তাহলে মায়া ব্যাপারটা কি ব্রহ্ম থেকে আলাদা, নাকি এটা এক? এখানে আমরা কিন্তু এই প্রমাণটা করতে বসেছি। তাহলে বিচার করে দেখা দরকার যে ব্রহ্মের যেমন আলাদা সত্তা, মায়ারও পৃথক সত্তা আছে কি না। যদি মায়ার পৃথক সত্তা থাকে, তাহলে এটা বলা ভুল হবে যে কেবলমাত্র ব্রহ্ম আছেন। মায়াও যেমন সত্য, ব্রহ্মও তেমন সত্য। প্রমাণ করার জন্য স্বামীজি দেখাচ্ছেন যে দেশ কাল নিমিত্তের ভেতর দিয়েই আমরা এই ব্রহ্মবস্তুকে দেখছি। এখন তাহলে যদি আমরা প্রমাণ করতে পারি যে দেশ কাল এবং নিমিত্ত এই তিনটে জিনিস, এটি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটি নিরপেক্ষ নাকি সাপেক্ষ, এটি কারোর উপর মানে নির্ভরশীল কিনা, এটা আমরা দেখব, বিচার করে আমরা দেখব। কি এটা দেশ জিনিসটি কি? দেশটি হচ্ছে কাল, স্পেস, স্পেস হচ্ছে স্থান। তাহলে দেশ যদি স্থান হয়, সেই স্থানটি কোনো কারোর উপর নির্ভরশীল না হয়ে আমরা বুঝতে পারি কিনা। যখন কোনো একটি স্থানের কথা আমরা বলি, দেখুন, হয় সেটাকে আমরা বলবো এটা কাছে অথবা ওটা দূরে, ওপরে অথবা নিচে, এখান থেকেই আমরা দেশটিকে বোঝাই। তাহলে যখনই আমরা কাছে, দূরে, ওপরে অথবা নিচে এই জিনিসটি বলি, তখন নিঃসন্দেহে কোনো একটি পয়েন্টের সাপেক্ষে জিনিসটাকে বোঝাই, তা নাহলে আমরা কোনো স্পেসকে বোঝাতে পারবো না, তাই না? যখন বলি ওদিকে যাও, ওদিকে মানে কি? তাহলে এটার ওই দিকে, হয় সেটা পূর্ব দিক হবে, পশ্চিম দিক হবে, কোনো একটা দিক হবে। তার মানে কোনো একটা নির্দিষ্ট স্থান বোঝাতে গেলে তার জন্য আর একটা স্থানের দরকার হয়, তার উপরে, তার নিচে, তার পূর্বে ইত্যাদি। ফলে এখান থেকে সিদ্ধান্ত হলো
স্থানের ধারণা কখনোই নিরপেক্ষ হতে পারে না, অর্থাৎ কোনো একটি স্থানের সাপেক্ষে স্থানকে বোঝাতে হয়। এই হলো প্রথম নম্বর কথা, যেখানে আমরা উপমা দিয়ে বলেছিলাম যে কলকাতা থেকে দিল্লি মানে তার কোন দিকে রয়েছে না, দিল্লিটা পশ্চিম দিকে, আবার দিল্লি থেকে কলকাতা পূর্ব দিকে। ঠিক এইভাবে যেমন আমরা বোঝাই, তাহলে কোনো একটি জিনিস ওপরে অথবা নিচে, পূর্ব অথবা পশ্চিমে, এটা বোঝানোর জন্য আর একটি স্থান আমাদের দরকার হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে টাইম, টাইম বা কাল। টাইমের ধারণাও কিন্তু কিভাবে পরিবর্তিত হয় সেটা দেখুন। বলছেন যখন আমরা জাগ্রত অবস্থায় তখন আমরা সময়কে একরকমভাবে দেখছি, আবার যখন আমরা স্বপ্ন অবস্থায় রয়েছি তখন অল্প সময়ে স্বপ্নাবস্থাতেও আমরা দীর্ঘ সময়ের অনুভব নিয়ে আসতে পারি। ধরুন আপনি 50 বছরের সম্পূর্ণ কাহিনী 2 মিনিটে আপনি স্বপ্নের ভিতরে দেখছেন, এটা হতে পারে। মানুষ মাত্র 2 মিনিট স্বপ্ন দেখছেন, কিন্তু সেখানে সে দীর্ঘ 50 বছরের কাহিনীকে দেখছেন। এখানে যেটি প্রমাণিত হয় এর দ্বারা যে আসলে মনের অবস্থার ওপরই কালের ধারণা নির্ভরশীল। তাহলে কালের ধারণাও কিন্তু মনের অবস্থার উপর নির্ভরশীল, এইটি এখানে সিদ্ধান্ত। কারণ মানে কাল কোনো চরম সত্য নয়, কাল কোনো চরম সত্য নয়, এটি মনের অবস্থার উপর নির্ভরশীল। তৃতীয় পয়েন্টটি হলো নিমিত্ত, যেটি হলো কার্য কারণ। কার্য কারণ মানে কোনো একটি জিনিস কোনো একটি জিনিসের উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল না, সেটা হচ্ছে কার্য আর কারণ, অর্থাৎ একটি জিনিস হলো কার্য, তার পেছনে যেটি রয়েছে সেটি হলো কারণ। কারণ এবং কার্য, যখন কোনো একটি জিনিস আমরা এই জগতে বিশ্লেষণ করি, জানতে চাই, দেবেন কেন হলো, কেন মানে সেটাই হচ্ছে আসলে কারণ, কারণ থেকে কার্যটা। তাহলে এইভাবেই সমস্ত কিছু কিন্তু নির্ভরশীল হয়ে রয়েছে। অর্থাৎ যদি বলি এই টেবিলটি আছে, টেবিল আছে তখনই বলতে পারতাম যদি এই টেবিল ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারত। টেবিল আছে কিন্তু এটা কাঠ আর নেই, এবং কাঠ মানে গাছ, গাছটা ছিল, সেই গাছ থেকে টেবিল হয়েছে। তাহলে এই গাছটি কিন্তু টেবিলের একটি কারণ, এটা তার একটা কার্য। ঠিক সেই রকম এই গাছটাও হয়ে যাবে কার্য, তার পেছনে কারণ ছিল বীজ। তাহলে বীজ থেকে গাছ, গাছ থেকে টেবিল, এইভাবেই যদি আমরা দেখি তাহলে দেখব প্রত্যেকটি বস্তু এই কার্য কারণ নিমিত্তের মধ্যে সম্পৃক্ত রয়েছে বা যুক্ত রয়েছে। এখান থেকে সিদ্ধান্ত হলো যে টাইম, স্পেস অ্যান্ড কজিশন বা দেশ, কাল এবং নিমিত্ত, এর কোনো পৃথক সত্তা নেই, কারণ এটিকে অন্যের সাপেক্ষে বুঝতে হয়। এইবারে এই পুরো ধারণাটা আপনার মনের উপর নির্ভরশীল, অর্থাৎ দেশ, কাল এবং নিমিত্ত, এই পুরো হচ্ছে মনের উপর নির্ভরশীল। সেই জন্যে আমরা বলবো যে দেশ, কাল, নিমিত্ত আসলে একটি মানসিক ছাঁচ, একটা মানসিক ধারণা, যার উপরে দেশ, কাল, নিমিত্ত নির্ভর করছে, যার মাধ্যমে আমরা ব্রহ্ম বা এই জগৎকে মানে ব্রহ্মকে জগৎ রূপে, কার্যরূপে দেখছি। তাহলে ব্রহ্ম, তাকে যেন আমরা জগৎ রূপে দেখছি এই মনের ভেতর দিয়ে। তাহলে দেশ, কাল, নিমিত্ত আসলে এটা একটা মানসিক ছাঁচ। সেই মানসিক ছাঁচ মানে সেটাকে ধরুন আপনি এক কথায় সহজভাবে বুঝলে সেটাকে আপনি একটা চশমা বলে ভাবুন। রঙিন চশমার ভেতর দিয়ে যেমন আপনি জগৎকে দেখেন মানে বস্তুকে দেখেন, ঠিক সেরকম ভাবে এই জগৎকেও আসলে ওই ব্রহ্ম বস্তুকেই দেখছেন, কিন্তু সেটা দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে। তাহলে দেশকাল নিমিত্ত রূপ মায়ার চশমার দ্বারা আমরা সেই ব্রহ্ম বস্তুকেই দেখছি, কিন্তু চিনতে পাচ্ছি না। দেখুন, তাহলে যেটাকে আপনি জগৎ বলে বলছেন, যেটাকে আপনি এই জগৎ রূপে দেখছেন, ব্যবহার করছেন, সেটা প্রকৃতই যে ব্রহ্ম বস্তু, এটা কিন্তু আমরা ধারণা করতে পারছি না। তাহলে মনকে দেশ, কাল, নিমিত্ত থেকে মুক্ত করতে পারলে তখনই কিন্তু এই ব্রহ্মবস্তুর ধারণাটা করা যাবে, তাই না? যারা ব্রহ্মজ্ঞানী তারা এই বস্তুকে, এই জগৎকেই দেখছেন, কিন্তু দেশ, কাল, নিমিত্ত রূপ যে চশমা, এটাকে খুলে দেখছে, আর আমরা দেশ, কাল, নিমিত্ত চশমার ভেতর দিয়ে দেখছি। এই হলো তফাৎ।
আর যখন ওই দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে দেখছি, তখন এই জগৎকেই দেখছি। শ্রীরামকৃষ্ণ কি দেখছেন দেখুন, যখন দক্ষিণেশ্বরে দেখতে পাচ্ছেন গাছে বলছেন তোলো তোলো ওই সমস্ত যে ফুল ফুটে আছে, বলছেন আমি দেখলাম বিরাটের পুজো হয়ে গিয়েছে। তাহলে তিনিও ফুল গাছ দেখছেন, কিন্তু এই ফুল গাছগুলোকে কেবল ফুল গাছ রূপে দেখছেন না, তিনি এগুলোকে স্বয়ং ব্রহ্মবস্তু চৈতন্যে জারিত রূপে দেখতে পাচ্ছেন। এই হলো তফাৎ। সাধারণ মানুষ ব্রহ্মর ধারণা ছাড়াই কেবলমাত্র বাহ্যিক বস্তুকে দেখছেন, আর ব্রহ্মজ্ঞানী তিনি চৈতন্য সত্তাকে দেখতে পাচ্ছেন। তাহলে সর্ববস্তুতে চৈতন্য সত্তাকে দেখতে পাচ্ছেন, তার কারণ যে মায়ার যে দেশকাল নিমিত্ত রূপ যে মায়ার চশমা, এইটাকে তিনি সরিয়ে দেখছেন বলে। এই হলো তফাৎ। তাহলে ব্রহ্মবস্তু সর্বদাই ব্রহ্মবস্তু রয়েছেন, কিন্তু তাকে আমরা দেশকাল নিমিত্তের ভেতর দিয়ে দেখছি বলে আমাদের চোখে সেটা ধরা পড়ছে না। এই ব্রহ্মজ্ঞানী যিনি, তিনি এই জগৎকেই দেখছেন, এই জগতের দিকেই তিনি তাকাচ্ছেন। দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে নারীকে মানুষ ভোগ্যবস্তু বলে লালায়িত হয়, বলছেন ব্রহ্মজ্ঞান হলে তখন বোঝা যায় নারী কি। একথা বলছেন। তার মানে কি, এই যে স্বয়ং মহামায়া, এই বোধ তো হচ্ছে না, তাই না? সাধারণ দৃষ্টিতে মহামায়া এই বোধটা হচ্ছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ মহামায়া দেখছেন। এবং শুধু দেখছেন নয়, দেখুন যেখানে সাধারণ মানুষের কুদৃষ্টি যায় সেখানেও তিনি দেখছেন। কলকাতায় বারবণিতাদের দেখে ঠাকুর বলছেন যে না, আমি দেখলাম সেই দক্ষিণেশ্বরের মাই এখানে সব রয়েছে। এটা তার কোনো ভান করা কথা নয়, তিনি স্বয়ং দেখছেন এখানে। এইটা হলো ব্রহ্মদৃষ্টি। দেখুন, তার মানে দেশকাল নিমিত্তের মায়ার জাল থেকে বাইরে তিনি এই জিনিসটিকে দেখতে পাচ্ছেন। সেই জিনিস সর্বদাই বিদ্যমান। যে অবস্থাতে আপনি এই জগৎকে ব্যবহার করছেন, এই জগতে কাম ক্রোধ লোভ মোহ দৃষ্টি দিয়ে জগৎকে দেখছেন, সেই অবস্থাতেও সেটি ব্রহ্মবস্তু, অথচ আমরা বুঝতে পারছি। এই হলো তফাৎ। দেখুন, এই বিচারগুলো যদি আমরা করতে শিখি, তাহলে ধীরে ধীরে আমাদের ভেতরে এই বোধ আসবে যে আমি বুঝি বা না বুঝি, সমস্ত বস্তুর মধ্যে কিন্তু সেই ব্রহ্মবস্তু রয়েছে। আমি বুঝি বা না বুঝি, আমার বোঝা না বোঝার উপর কিছু যায় আসে না। কেবল আপনি বুঝতে পারলে আপনার সত্তা ব্রহ্মসত্তা হয়ে যাবে, আর না বুঝতে পারলে ওই কাম ক্রোধ লোভ মোহ এগুলো তৈরি হবে। মানুষের ভেতরে কামনার জন্ম হয় কখন? যখন পৃথকত্ব বোধ হয়। পৃথকত্ব ছাড়া কামনার জন্ম হবে না। যদি আপনি বুঝতে পারেন যা কামনা করছেন আর যে কামনা করছে এই দুটো যদি এক হয়, কিসের কামনা আর থাকবে? থাকবে না তো। মানুষের এই বোধ হয় না বলেই তো কামনার জন্ম হয়, তাই না? যখন আপনি সমস্ত কিছুকে নিজের ভিতরে অনুভব করবেন, তখন আপনার আর কিসের কামনা? কামনা প্রতিহত হলেই তো ক্রোধ তৈরি হয়। তাহলে কামনা না থাকলে ক্রোধও নেই। দেখুন, কামনা চলে গেলে ক্রোধ নেই, হিংসাও নেই, বিদ্বেষও নেই, কোনো কিছুই আর নেই। আর তখন এই অবস্থাটাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ অবস্থা। এটাই পূর্ণ আনন্দের অবস্থা। সত্যিকারের আনন্দ হচ্ছে ওইটাই, ওই অবস্থা যখন মানুষের ভিতর থেকে কাম আর ক্রোধ আর লোভ আর মোহ এগুলো চলে যায়। সেই অবস্থা লাভের জন্যই এখানে এই জিনিসগুলো এক এক করে বিচার করে জ্ঞান যোগে দেখানো হচ্ছে। চলুন তাহলে আজকের কথা এখানে শেষ করছি। বেশি কথা বলে মাথা কিন্তু এই মধ্যে গুলিয়ে টুলিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে আমাদের বেশি না পড়াই ভালো। চলুন এখন তাহলে আমরা একটু কি করব, আজকে তো বৃহস্পতিবার, সরি শুক্রবার। শুক্রবার আমাদের কি হবে? হ্যাঁ, মূর্ত মহেশ্বর। চলুন মূর্ত মহেশ্বর হোক তাহলে একটু।
मूर्त महेश्वर ओजल भास्कर इष्ट ममर नर बंध्य मूर्त महेश्वर ओजल भास्कर इष्ट ममर नर बंध्य वंदे वेदातों मुंसित गौरित कांचन कामिनी वंदं मूर्त महेश्वर ओजल भास्कर इष्ट ममर नर बंध्य कोटि भानुकर दीप्त सिंहमः कटिधाच कौबीन वन्तं कोटि भानुकर दीप्त सिंहमः कटिधाच कौबीन वन्तं अविरविहुङ्कार नादित दिङ्मुख अविरविहुङ्कार नादित दिङ्मुख प्रचण्ड ताण्डव नित्यं मूर्त महेश्वर ओजल भास्कर इष्ट ममर नर बंध्य भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मखधल विदलन दाक्षं भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मखधल विदलन दाक्षं बालचन्द्रधर बिन्दु वन्द्यमिह बालचन्द्रधर बिन्दु वन्द्यमिह नौमि गुरु विवेकानन्दं मूर्त महेश ओजल भास्कर इष्ट ममर नर बंध्य मूर्त महेश्वर ओजल भास्कर इष्ट ममर नर बंध्य इष्ट ममर नर बंध्य इष्ट ममर नर बंध्य। जय श्री गुरु महाराज जी के जय। जय माई के जय। जय महाराज जी की जय। जय গতকালের প্রশ্ন ছিল সূর্য এবং কালসর্প এই উপমা দিয়ে কি বোঝানো হয়েছিল। সূর্য ডুবে গেলে
যখন গৃহ অন্ধকার হয়ে যায়, সেখানে যেন কালরূপ সর্প গ্রাস করে, সেরকম ভগবান শ্রীকৃষ্ণের অবর্তমানে যদুবংশের অবস্থাও তেমন হয়েছে, সেটি উপমা দিয়ে বোঝানো হয়েছে। এখন সময় আজকের প্রশ্ন হলো, দেশ কাল নিমিত্তের পৃথক সত্তা আছে কি? দেশ কাল ও নিমিত্তের পৃথক সত্তা আছে কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে, যে প্রার্থনা আমরা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।